নমস্কার, কথা শোনা যাচ্ছে আমার? হ্যাঁ, শোনা যাচ্ছে। অসতমা সদ্গমায়, তম সমা জ্যোতির্গমায়, মৃত্যুর মা অমৃত গমায়। হে পরমেশ্বর, তুমি আমাদের অসৎ থেকে সতের পথে নিয়ে চলো। তুমি আমাদের আধার থেকে আলোর পথে নিয়ে চলো। তুমি আমাদের মৃত্যু থেকে অমৃতের পথে নিয়ে চলো। আমাদের সকলের আধ্যাত্মিক ত্রয়ী ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, আমাদের সকলের মা জগজ্জননী মা শারদা এবং যুগাচার্য বীর সন্ন্যাসীর পদকমলে আমার আভূমি প্রণতি। এবং আজকের এই পুণ্য দিনে 11ই সেপ্টেম্বর 2025, এই যে আধ্যাত্মিক যে অনলাইন প্ল্যাটফর্ম ত্রিশরণ কৃপা, তাতে যারা ভার্চুয়ালি উপস্থিত আছেন সবাইকে জানাচ্ছি আমার অন্তরের শ্রদ্ধা এবং প্রণাম। ঠাকুরমা স্বামীজির অশেষ কল্যাণে, কৃপায় এবং আমার মা বাবার আশীর্বাদে আবার এরকম একটা পরিবেশে অবশ্যই ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দকে স্মরণ, মনন এবং চিন্তন করার সুযোগ পাচ্ছি বলে আমি নিজেকে কৃতার্থবোধ করছি। শুরুতেই বললাম, আজকের দিনটা অতি পুণ্যমান। আজকে সেই 11ই সেপ্টেম্বর 2025 সাল। আর ঠিক আজ থেকে 133 বছর আগে এই আজকের দিনেই 11ই সেপ্টেম্বর 1893 সালে ভারতকে, সেই পরাধীন ভারত, যে ভারতকে সবাই ভাবত একটা পিছিয়ে পড়া দেশ, সেই ভারতকে আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসনে উন্নীত করেছিলেন বীর সন্ন্যাসী ভগবান শ্রীরামকৃষ্ণের সপ্ত ঋষির অন্যতম ঋষি স্বামী বিবেকানন্দ। তাই আজকে সেই দিনটিকেই স্মরণ মরণ করে গঙ্গা জলে গঙ্গা পুজো করব, এটাই আমরা সামনের 30-35 মিনিট ধরে আমরা করব। ফিরে আসছি 1890 সালের কথা। 1890 সালের জুলাই মাসে স্বামীজি তৃতীয় অথবা শেষবারের মতো সেই বরাহনগর মঠ ছেড়ে ভারত পরিভ্রমণে বেড়ালেন। তার উদ্দেশ্য ভারত আত্মার সাথে নিজেকে সম্পৃক্ত করা। এবং তিনি কাশী, হরিদ্বার, মিরাট, আলোয়ার, আজমির, জুনাগড়, খেতড়ি, এইভাবে ঘুরতে ঘুরতে সেই পোরবন্দর, বোম্বাই এবং পুনা, মাইসুর, কোচিন, ত্রিবান্দম হয়ে অবশেষে আসলেন ভারতবর্ষের একদম শেষ নিচের দিকে রামেশ্বরম, একদম দক্ষিণ প্রান্তে। এবং একথা আমরা জানি, স্বামীজি যখন বেরিয়েছিলেন ভারত পরিভ্রমণে একদম নিঃসম্বল হয়ে, শুধুমাত্র তার ভগবান, তার উপরই আস্থা রেখে, প্রতি পদে পদে তাকে বিপদের সম্মুখীন হতে হয়েছিল, মৃত্যুরও সম্মুখীন হতে হয়েছিল, কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণ প্রতি পদে পদে তাকে রক্ষা করেছিলেন। তা স্বামীজি যখন ভারত পরিভ্রমণ করছিলেন, তিনি দেখলেন যেন একটা বিশাল অজগর সাপ শুয়ে রয়েছে, যেন শীত ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। তাই তিনি প্রথমেই ভাবলেন এই ভারতকে আবার জাগাতে হবে। ভারতের যে হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ভারতবাসীর মনে, সেটা আবার জাগাতে হবে। এই চিন্তা করতে করতে, আরও ভারত ভ্রমণ করতে করতে স্বামীজি অবশেষে 1893 সালের শুরুর দিকে এসে উপস্থিত হলেন
সেই ভারতবর্ষের শেষ কন্যাকুমারীতে। সেই কন্যাকুমারী আমরা জানি একদম তিন সাগরের মিলনস্থল, ভারত মহাসাগর, আরব সাগর আর বঙ্গোপসাগর। এই কন্যাকুমারীতে এসে মূল ভূখণ্ড থেকে সমুদ্রের একটু মাঝখানে বিশাল এক প্রস্তরখণ্ডর মধ্যে স্বামীজি ঝাঁপিয়ে পড়ে সাঁতার কেটে গেলেন। সেখানে তিনি ধ্যানে বসলেন এবং ধ্যানে যখন তিনি বসলেন তার মাথায় সমুদ্রের সেই ঢেউয়ের মতো বারবার যেন আছড়ে পড়ছিল ভারতবর্ষের সেই অতীত দিনের আত্মগরিমা, আত্মমর্যাদা, ভারতবর্ষের বর্তমান হীনতা, দারিদ্রতা এবং ভারতবর্ষের ভবিষ্যতের চিন্তা। তাই স্বামীজি ভাববেন, মনে মনে স্থির সংকল্প নিলেন যে ভারতকে আবার জাগাতে হবে এবং এই জাগানোর পথ একটাই, ভারতের সেই চিরন্তন শাশ্বত আধ্যাত্মিকতা দিয়েই ভারতকে জাগাতে হবে। তিনি তখনই ভাবলেন, ভারত আবার উঠিবে, ভারত আবার জাগিবে, কিন্তু জড়তার শক্তি নিয়ে নয়, চৈতন্যের শক্তিতে, বিনাশের পতাকা নিয়ে নয়, শান্তি ও মৈত্রীর পতাকা নিয়ে। এইভাবে স্বামীজি 1893 সালের গোড়ার কথা বলছি, আর তারই 3-4 মাস আগের থেকেই স্বামীজি শুনছিলেন যে আমেরিকার শিকাগো শহরে হতে চলেছেন বিশ্ব ধর্ম মহাসম্মেলন। এবং সেই সময় স্বামীজির যারা ভক্ত ছিলেন, সেই দক্ষিণের পেরুমল, শ্রীব্রাহ্মণ্যম এবং আরও অনেকে, তারা বারবার চাচ্ছিলেন যে স্বামীজি যেন শিকাগো ধর্মসভায় যোগদান করেন। স্বামীজিও যে চাচ্ছিলেন না তা না, তিনিও রাজি হয়ে গেলেন। এবং তার এই রাজি হওয়ার পিছনে নিগুড় যে কারণটা ছিল, সেই কারণটা হলো তিনি ভেবেছিলেন যদি বিশ্বের দরবারে, আমেরিকার দরবারে যদি ভারতবর্ষের আধ্যাত্মিকতার কথা, ভারতবর্ষের শাশ্বত আধ্যাত্মিকতার ধর্মের কথা, ধর্মের ধ্বজা যদি ওড়ানো যায়, তাহলে সে এগিয়ে থাকা পাশ্চাত্য দুনিয়া ভারতের দিকে মুখ ফিরিয়ে দেখবে। আর তখনই ভারতবাসী যারা মনের দিক দিয়ে বিমর্ষ হয়ে পড়েছিল, তারাও যেন উঠে দাঁড়াবে। তাই স্বামীজি রাজি হয়ে গেলেন এবং স্বামীজির কাছ থেকে এই গ্রিন সিগন্যাল পাওয়ার পর সেই সুব্রমণিয়াম আয়ার এবং আরও অনেকেই ঝাঁপিয়ে পড়লেন সেই স্বামীজির বিদেশ যাত্রার টাকা, অর্থ জোগাড় করবার জন্য। কিন্তু সবই তো ঠিক আছে, স্বামীজি তো ভাবলেন সবই ঠিক আছে, কিন্তু আমার গুরু রামকৃষ্ণর কাছ থেকে তো, ভগবান রামকৃষ্ণর কাছ থেকে তো আমি তো এখনও কোনো গ্রিন সিগন্যাল পাইনি। তাই স্বামীজি আবার বললেন, আমি যাব না বিদেশ, আমেরিকা। কী আর করবে, যে টাকা সংগৃহীত হয়েছিল সেই টাকা আবার গরিবদের মধ্যে দান করে দেওয়া হলো। স্বামীজি এইভাবে আস্তে আস্তে মাদ্রাজে এসে উপস্থিত হলেন। আর ঠিক সেরকম সেই সময় আমরা প্রতি পদে পদে দেখব, প্রতি পদে পদে নাটকীয়তা। সেই ভগবান শ্রীরামকৃষ্ণ সূক্ষ্ম শরীরে দেখা দিলেন স্বামীজির মনোয়াকাশে। স্বামীজি দেখলেন যে মাদ্রাজের উপকূল দিয়ে ভগবান শ্রীরামকৃষ্ণ হেঁটে যাচ্ছেন, তিনি সমুদ্রে নেমেছেন এবং হাতছানি দিয়ে স্বামীজিকে ডাকছে আয় আয় বলে। স্বামীজি বুঝতে পারলেন তার গুরু কী বলতে চাচ্ছেন। স্বামীজি আবার রাজি হয়ে গেল, তিনি যাবেন আমেরিকায়। এবং তার জন্য আরেকটি তার কাছে গ্রিন সিগন্যালের দরকার ছিল, তা হচ্ছে মা শারদার কাছ থেকে একটা পারমিশন। মা শারদার কাছে চিঠি লেখা হলো, মা শারদাও পারমিশন দিয়ে দিলেন। ব্যাস, আর কোনো সমস্যা রইল না। এবং তার ভক্তরা আবার পুণ্যোদ্যমে সেই বিদেশ ভ্রমণের জন্য অর্থ সংগ্রহে নেমে পড়ল। এবং ভাবা যায় না সেই 1893 সাল, তখন প্রাইস ইন্ডেক্স কোথায় ছিল, তখনকার দিনে 4000 টাকার মতন প্রায় চাঁদা সংগৃহীত হয়েছিল। এবং সেই টাকায় তারা স্বামীজির জন্য একটা দ্বিতীয় শ্রেণীর জাহাজের টিকিট কেটে দিল এবং বাদবাকি টাকা স্বামীজির হাতে তারা তুলে দিল। এবং সেই সময় ক্ষেত্রী রাজা অজিত সিং সেই দ্বিতীয় শ্রেণীর টাকাটা, দ্বিতীয় শ্রেণীর যে টিকিটটা,
সেটা প্রথম শ্রেণীতে তিনি টাকা দিয়ে, বাদবাকি টাকা দিয়ে উন্নীত করলেন এবং স্বামীজির জন্য যে পোশাক, সেই পোশাকের ব্যবস্থাও তিনি করলেন। আরেকটা এবার আসলো সেই 1893 সালের 31শে মে। বুক ভরা এক স্বপ্ন, একটা মিশন নিয়ে পিছিয়ে পড়া ভারতবর্ষ থেকে চলছেন এক বীর সন্ন্যাসী আমেরিকার উদ্দেশ্যে। বোম্বে বন্দর থেকে এসএস পেনিনসুলার জাহাজে করে রওনা দিলেন স্বামীজি তার বিদেশ পাড়ি। এবং এইখানে একটা ঘটনা হয়েছিল, একটু অন্য ঘটনা। আমার মনে হয় এটাও বলে রাখি, সবাই আমরা জানি সেই জাহাজে স্বামীজির সাথে দেখা হয়েছিলেন একজন পার্সি ব্যবসায়ী। তা স্বামীজির সাথে যখন আলাপচারিতা হচ্ছিলেন, স্বামীজি তখন তার মধ্যেই তাকে বলেছিলেন, আপনি ব্যবসা করেন, ভারতবর্ষ মূল যে নেগেটিভ সাইড সেটা হচ্ছে শিক্ষার উন্নতির জন্য কিছু ব্যবস্থা করবেন। এবং তিনি তখন স্বামীজি তখন তাকে বলেছিলেন, সেই ব্যবসায়ীকে বলেছিলেন, আপনি ভারতবর্ষের একটা ফান্ডামেন্টাল রিসার্চ ইনস্টিটিউটের কথা ভাবুন। এ কথা আমরা সবাই জানি। সেই ভদ্রলোক আর কেই নয়, স্যার জামশেদজি টাটা। এবং পরবর্তী সময়ে যে ভারতবর্ষের বিজ্ঞানের গবেষণার যে বিভিন্ন ইনস্টিটিউটগুলো আছে, তার মধ্যে একটি প্রথম সারির ইনস্টিটিউট টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ, TIFR, তার জন্ম হলো, যেটা এখন বর্তমানে ব্যাঙ্গালোরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। যাকে এটা অন্য দিক, অন্য প্রসঙ্গ। তা স্বামীজির সেই জাহাজ বোম্বাই থেকে প্রথম গেল শ্রীলঙ্কার কলম্বো থেকে সিঙ্গাপুর থেকে হংকং থেকে জাপান হয়ে অবশেষে 28শে জুলাই জাহাজটি পৌঁছালো কানাডার ভ্যাঙ্কুভার বন্দরে। পরদিন অর্থাৎ 29 তারিখ স্বামীজি ভ্যাঙ্কুভার থেকে তিনি প্যাসিফিক রেলপথে ট্রেনে করে রওনা দিলেন তার সেই ঈপ্সিত লক্ষ্য জায়গা, সেই শিকাগো শহরের উদ্দেশ্যে। পথে পড়ল বিখ্যাত রকি পর্বতমালা। অবশেষে 30শে জুলাই, 2 মাস পরে রওনা দিয়েছিলেন 31শে মে, আর 30শে জুলাই দিনটা ছিল রবিবার। রাত 11টার সময় স্বামীজি গিয়ে পৌঁছালেন সেই শিকাগো শহরে। এক অজানা পরিবেশ, বন্ধুবান্ধবহীন পরিবেশ, ভারতবর্ষের গৈরিক পোষণধারী এক সন্ন্যাসী। কিন্তু এসেই স্বামীজি একটা সমস্যায় পড়ে গেলেন। কিন্তু প্রতি পদে ভগবান শ্রীরামকৃষ্ণ বাঁচাবেন তার থেকে। সমস্যাটা হলো কিছুই নয়, ওই শিকাগো ধর্মসভায় নাম নথিভুক্ত করার যে দিন, সেই শেষ দিনটি পার হয়ে গেছে। শুধু তাই নয়, এই ধর্ম সম্মেলনে যোগদান করবার জন্য কোনো রেকগনাইজড অর্গানাইজেশন, কোনো স্বীকৃতি সংস্থা অথবা কোনো বিখ্যাত পণ্ডিত ব্যক্তির কাছ থেকে একটা রেকমেন্ডেশন লেটার দরকার। তা স্বামীজির কাছে কিছুই ছিল না। যে স্বপ্ন নিয়ে স্বামীজি 2 মাস আগে রওনা দিলেন, ভেঙে চুরমার হয়ে গেল। তিনি এখন কি করবেন ভেবে পাচ্ছেন না। কিন্তু তার নাম ছিল স্বামীজি, ঠাকুরের সপ্ত ঋষির এক ঋষি। স্বামীজি ভাবলেন, এসেছি যখন, তখন কিছুদিন থেকেই যায়। কিন্তু তার হাতে টাকা কড়ি খুবই কম, প্রায় কমে গেছে। কি করবেন? তিনি তখন শুনলেন যে আমেরিকার বোস্টন শহরে মানুষের কস্ট অফ লিভিং, বেঁচে থাকার দৈনিক খাবার খরচা বা অন্যান্য খরচা তুলনামূলকভাবে কম। তাই তিনি সিদ্ধান্ত নিলেন বোস্টন শহরে গিয়ে তিনি থাকবেন। তাই তিনি পরদিন ট্রেনে করে বোস্টন শহরের উদ্দেশ্যে রওনা হলেন। সেই নাটকীয় পট পরিবর্তন, ভগবান শ্রীরামকৃষ্ণ। স্বামীজির সাথে ট্রেনে দেখা হলো সেই
বোস্টন শহরের একজন ধনী মহিলা, তিনি একজন শিক্ষিকা এবং লেখিকাও বটেন। তার নাম মিসেস ক্যাথেরিন সানবর্ন। তা তিনি স্বামীজির সাথে ওই ট্রেনের মধ্যে যে আলাপ হলো, সেই আলাপেই স্বামীজির ব্যক্তিত্ব, স্বামীজির পাণ্ডিত্যে তিনি অভিভূত হয়ে গেলেন এবং তিনি সঙ্গে সঙ্গে স্বামীজিকে প্রস্তাব দিলেন, আমন্ত্রণ করলেন, আপনি বোস্টন শহরে আমার খামার বাড়িতে অতিথি হয়ে থাকুন। স্বামীজির তো উপায় নেই, টাকা কড়ির তো খুবই অভাব, অবশ্যই রাজি হয়ে গেলেন। সেই ভগবান শ্রীরামকৃষ্ণ প্রথম সমস্যার সমাধান করলেন। তা মিসেস সানবর্নের তিনি আতিথ্য গ্রহণ করলেন এবং তার দৌলতে স্বামীজি সেই বোস্টন শহরের অনেক গুণীমানী মানুষের সাথে পরিচিত ঘটলো তার, অনেক ব্যক্তির সাথে পরিচিত ঘটলো তার, এবং তিনি সেখানে বিভিন্ন ক্লাব, বিভিন্ন গির্জা, সেই জায়গায় সব তিনি বক্তৃতা দিতে শুরু করলেন। এবং এইখানেই হলো আরেকটা মিরাকেল, নাটকীয় ঘটনা। সেই ভগবান শ্রীরামকৃষ্ণ আবার খালি সমস্যার সমাধান। স্বামীজির সাথে পরিচয় হলো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত অধ্যাপক জন হেনরি রাইট সাহেবের সাথে। তিনি স্বামীজির পাণ্ডিত্যে, বাগ্মিতায় অভিভূত হয়ে গেলেন। তা তিনি স্বামীজিকে বললেন, আপনি কি শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে একজন প্রতিনিধি হিসাবে অংশগ্রহণ করছেন? স্বামীজি বললেন, আমি কি করে অংশগ্রহণ করব? আমার তো কোনো রেকমেন্ডেশন লেটার নেই। প্রফেসর রাইট তো অবাক হয়ে গেল, আপনার রেকমেন্ডেশন লেটার? তিনি স্বামীজিকে একটা কথা বললেন, একটা স্টেটমেন্ট, যে স্টেটমেন্টটা স্বামীজির শিকাগো ধর্মসভার সাথে ওতপ্রোতভাবে যুক্ত। সেটা বলতে পারি প্রথম সিঁড়ি, প্রথম ধাপ। তিনি বললেন, টু আস্ক ইউ স্বামীজি ফর ইউর ক্রেডেন্সিয়াল ইজ লাইক আস্কিং দ্য সান টু স্টেট ইটস রাইট টু রে। আপনাকে আপনার কাছ থেকে অভিজ্ঞানপত্র চার মানেই হলো সূর্যকে বলা যে তার কিরণ দেওয়ার কোনো অধিকার আছে কি না। অর্থাৎ স্বামীজিকে তিনি সূর্যের সাথে তুলনা করলেন। তারপর তিনি একটা লেটার লিখে দিলেন। সেই লেটারে তিনি লিখলেন, এই একটি মানুষের পাণ্ডিত্য এরকম এতটাই যে সারা আমেরিকার সব অধ্যাপকের পাণ্ডিত্য যোগ করলেও তার সমকক্ষ হবে না। অসাধারণ। জাস্ট আসল কথাটা হচ্ছে এইটাই যে আমেরিকার সব অধ্যাপকের পাণ্ডিত্য ইনার পাণ্ডিত্যের থেকে কম। স্বামীজির কাছে বিশ্ব ধর্ম সম্মেলন অংশগ্রহণ করার যে দ্বারটা বন্ধ হয়ে গেছিল, সেই রুদ্ধদ্বার, ক্লোজ ডোর নিমেষের মধ্যে ওপেন হয়ে গেল, খুলে গেল। ভগবান শ্রীরামকৃষ্ণ সেই রেকমেন্ডেশন লেটার নিয়ে স্বামীজি 9 সেপ্টেম্বর আবার সেই বোস্টন থেকে শিকাগোতে এসে পৌঁছালেন। কিন্তু এসে আবার সেই বিপদ, আবার সমস্যা। স্বামীজি সেই যে শিকাগো ধর্মসভার যিনি মূল উদ্যোক্তা, চিফ প্যাট্রন বা অর্গানাইজার, ডক্টর ব্যারোজ, সেই ব্যারোজের নাম লেখা যে অফিশিয়াল অ্যাড্রেস, সেটা হারিয়ে ফেলেছেন। তিনি সেটা কিছুতেই খুঁজে পেলেন না। এবার তিনি কী করবেন? তিনি 9 সেপ্টেম্বর রাতের বেলা প্রবল ঠান্ডায় সেই আমেরিকার একটা পরিত্যক্ত মালগাড়ির খালি কামরায় রাত কাটালেন। পরদিন সকালবেলা 10 সেপ্টেম্বর স্বামীজির হাতে কোনো টাকা কড়ি নেই, পয়সা কড়ি নেই। তিনি ক্ষুধায় তার পেট ব্যথা করছে। তিনি আমেরিকার পথে পথে ভিক্ষা করতে বেরিয়ে পড়লেন। কিন্তু আমেরিকাবাসীরা ভিক্ষাবৃত্তিকে ঘৃণা করতেন। স্বামীজি এবার ক্ষুধার্ত, ক্লান্ত, অবসন্ন হয়ে
সেই বোস্টন শহরের একটা চার্চের পাশে রাস্তায় তিনি ক্লান্ত অবসন্ন হয়ে বসে পড়লেন। আবার সেই ভগবান শ্রীরামকৃষ্ণ। ঠিক রাস্তার উল্টো দিকে একটা সুন্দর বাড়ির জানলা খুলে গেল, আর সেই জানলা দিয়ে আস্তে আস্তে নেমে আসলেন রাজরানী সদৃশ্য একজন মহিলা, ডাব্লু হেল, মিসেস হেল। তিনি স্বামীজিকে এসে বললেন যে, স্বামী, আর ইউ এ ডেলিগেট টু দ্য পার্লামেন্ট অফ রিলিজিয়ন? আর ইউ এ ডেলিগেট টু দ্য পার্লামেন্ট অফ রিলিজিয়ন? আপনি কি বিশ্ব ধর্ম সম্মেলনের একজন প্রতিনিধি? স্বামীজি সম্মতি দিলেন, হ্যাঁ বললেন। সেই 10ই সেপ্টেম্বর তিনি স্বামীজিকে সঙ্গে সঙ্গে তার বাড়িতে নিয়ে গেলেন। এবার 10ই সেপ্টেম্বর বিকালবেলা সেই স্বামীজিকে নিয়ে গেলেন তিনি শিকাগো ধর্মসভার যে অফিসিয়াল যে অফিস, তাতে নিয়ে গেলেন। সেখানে তার স্বামীজির হাতে ছিল সেই প্রফেসর রাইটের সেই চিঠির দৌলতে, রেকমেন্ডেশন লেটার দৌলতে স্বামীজির হাতে রুদ্ধদ্বার খুলে গেল। এবং স্বামীজি সেখানে তিনি যে ফর্ম ফিল আপ করলেন, নাম নথিভুক্ত করবার জন্য তিনি যে ফর্ম ফিল আপ করলেন, সেখানে তিনি নিজের পরিচয় লিখেছিলেন, দ্য ওল্ডেস্ট ফর্ম অফ সন্ন্যাসী। পৃথিবীর পুরাতন সন্ন্যাসীদের ঘরানার তিনি একজন সন্ন্যাসী। ব্যাস, তিনি প্রতিনিধি হয়ে গেলেন। এবার সেই 10ই সেপ্টেম্বর স্বামীজিকে অতিথি হিসেবে রাখা হলো একজনের বাড়িতে। যারা যারা অতিথি ছিলেন প্রত্যেকেরই কারো না কারো বাড়িতে রাখা হয়েছিল, এরকমই হয়তো ব্যবস্থা। তা স্বামীজিকে রাখা হলো সেই শিকাগো শহরের মিস্টার লিওনের বাড়িতে। তা মিস্টার লিওন তো স্বামীজিকে যখন দেখলেন ইনি শ্বেতাঙ্গ নন, তিনি একটু ইতস্তত করছিলেন। ভাবলেন তার বাড়িতে অন্য যে অতিথিরা আছেন তারা তো অন্য সব শ্বেতাঙ্গ, এখন অন্য অতিথিরা যিনি শ্বেতাঙ্গ নন তা এর সাথে কি থাকতে রাজি হবে? তাই তিনি মনে মনে দ্বিধাগ্রস্ত ছিলেন। তাই ভাবলেন তিনি স্বামীজিকে রাখবেন একটা হোস্টেলে। তখনও স্বামীজির সাথে তার কথা হয়নি, কিন্তু এরপর স্বামীজির সাথে তার সামান্য 4-5 মিনিটের কথা হলো, নিমেষের মধ্যেই তার মানসিকতা পরিবর্তন হয়ে গেল। তিনি তার স্ত্রীকে এসে বললেন, মিস্টার লিওন তার স্ত্রীকে এসে বললেন, আমার অন্য শ্বেতাঙ্গ অতিথিরা যদি আমার অতিথি না হয় হোক, আমার তাতে কিছু যায় আসে না, কিন্তু এই সন্ন্যাসী যেন আমার অতিথি থাকেন এবং তিনি যতদিন ইচ্ছা ততদিনই থাকতে পারবেন। একের পর এক নাটকীয় ঘটনা, পট পরিবর্তন। অবশেষে আসলো সেই 11ই সেপ্টেম্বর 1893। আজকের থেকে ঠিক 133 বছর আগের ঠিক আজকের দিনটায় শুরু হলো পৃথিবীর প্রথম বিশ্ব মহাধর্ম সম্মেলন। এবং এই বিশ্ব ধর্ম মহাসম্মেলন আমেরিকার আর্ট ইনস্টিটিউটের কলম্বাস হলে 10টি ঘণ্টাধ্বনির মধ্যে দিয়ে শুরু হলো বিশ্ব ধর্ম সম্মেলন। এই ধর্ম সম্মেলন অর্গানাইজ করতে উদ্যোগ তাদের গত 30 মাস অর্থাৎ 2.5 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করতে হয়েছিল। 10,000 চিঠি এবং 40,000 নথি তাদের বিভিন্ন জায়গায় করসপন্ডিং করতে হয়েছিল। এই হচ্ছে শিকাগো ধর্ম মহাসম্মেলনের হলো এবার সম্মেলন। এবং পৃথিবীর 10টি ধর্মের প্রতিনিধিরা তাতে অংশগ্রহণ করেছিল। ইহুদি ধর্ম, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, তাও ধর্ম, শিন্টো ধর্ম, কনফুসিয়াসের ধর্ম, পারস্য ধর্ম এবং রোমান এবং ক্যাথলিক চার্চ ধর্ম, এই 10টি ধর্ম অংশগ্রহণ করেছিল। এবং ভারতবর্ষ থেকে স্বামীজি ছাড়াও ছিলেন থিওজফিক্যাল সোসাইটির ছিলেন জ্ঞানেন্দ্রনাথ চক্রবর্তী, এবং ব্রাহ্ম সমাজের প্রতিনিধি ছিলেন সেই প্রতাপচন্দ্র মজুমদার।
এবার বিশ্ব ধর্ম সম্মেলন 11ই সেপ্টেম্বর আর্ট ইনস্টিটিউটের কলম্বাস হলে শুরু হলো। প্রথম দিনের যে সম্মেলন, প্রথম অর্ধে স্বামীজি সেই সম্মেলনের যাগযজ্ঞ দেখে, এত আভিজাত্য দেখে স্বামীজি একটু ঘাবড়ে গেছিলেন। তিনি প্রথমার্ধে কিছু বক্তব্য রাখলেন না। লাঞ্চের পর শুরু হলো সেকেন্ড সেশন, দ্বিতীয়ার্ধ। প্রথম 4 জন বক্তা পরপর বক্তব্য রাখলেন। এবার ভারতবর্ষ থেকে এসেছেন স্বামী বিবেকানন্দ। সেই বিশেষ মুহূর্ত, ধীরে ধীরে আস্তে আস্তে প্রৌঢ়িকার সামনে এগিয়ে গেলেন স্বামী বিবেকানন্দ। তার হাতে কোনো রাইটিংস নেই, কিছু লেখা নেই, কিন্তু কানে আছে ভগবান শ্রীরামকৃষ্ণের সেই মন্ত্র, নরেন হাক দেবে দেশে এবং বাইরে, নরেন লোক শিক্ষা দেবে। স্বামীজি শুরু করলেন তার সেই যুগান্তকারী সেই কথা, যা শুনলে আজও আমাদের রোমাঞ্চিত করে। সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, আমেরিকার ভ্রাতা এবং ভগিনী এবং ভ্রাতারা। 2 মিনিট ধরে সেই কলম্বাস হল যেন হাততালির সমুদ্রে পরিণত হলো। হাততালি আর হাততালি শেষ হয় না। কী ছিল স্বামীজির সেই দিনের বক্তব্যে, যা আজও আমাদের অনুপ্রাণিত করে, আমাদের শিহরণে শিহরণে আমাদের রোমাঞ্চ জাগায়। স্বামীজি কিন্তু সেই দিন বিশ্বের দরবারে কোনো একটি ধর্মের জয়গান করেনি। তিনি করেছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণের সেই কথা, যে সর্বধর্ম সমন্বয়, সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই। ঠাকুরের সেই কথা, সবার ঘড়ি ঠিকঠাক চলছে, সবাই বলে আমার ঘড়ি ঠিকঠাক চলছে। অর্থাৎ স্বামীজি সেদিন বলেছিল, আমি এমন একটা দেশ থেকে এসেছি যে দেশ সব ধর্মকে স্বীকার করে এবং সত্য বলে মানে। এ কথা বলার রাখে না। সেই বিশ্ব ধর্ম সম্মেলন যে হয়েছিল, সে বিশ্ব ধর্ম সম্মেলন হওয়ার পিছনে একটা সূক্ষ্ম কারণ ছিল। সেই সূক্ষ্ম কারণটি হলো বিশ্বের দরবারে খ্রিস্টান ধর্মের জয়গান গাওয়া, তার শ্রেষ্ঠত্ব যেন সকলের সামনে তারা যে শ্রেষ্ঠ সেই বলে প্রমাণ করা, এটাই ছিল মূল কারণ বিশ্ব ধর্ম সম্মেলনের। এবং সেই বিশ্ব ধর্ম সম্মেলনের যিনি মূল উদ্যোক্তা, ডক্টর ব্যারোজের কথা যে আমি বলছিলাম, সেই ডক্টর ব্যারোজ বিশ্ব ধর্ম সম্মেলনের যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা কি বলতে বলেছিলেন, আমরা বিশ্বাস করি খ্রিস্ট ধর্ম অন্য সব ধর্মের স্থান দখল করে নেবে, কারণ অন্য ধর্মে যেসব সত্য আছে তা তো খ্রিস্ট ধর্ম আছেই। এটা ঠিক, আলোর সঙ্গে অন্ধকারের কখনো বন্ধুত্ব হতে পারে না, কিন্তু আলোর সঙ্গে অল্প আলোত্ব বন্ধুত্ব হতে পারে। যারা খ্রিস্ট ধর্মের পূর্ণ আলোকের মধ্যে আছেন তাদের উচিত, যারা অল্প আলোর মধ্যে পথ খুঁজে বেড়াচ্ছেন অর্থাৎ অন্য ধর্মাবলম্বী, তাদের প্রতি ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করা। অর্থাৎ মূল বিষয় হচ্ছে খ্রিস্ট ধর্ম যে শ্রেষ্ঠ, সেই খ্রিস্ট ধর্মের শ্রেষ্ঠত্ব স্বীকার করা, মেনে নেওয়া, এটাই যেন এই বিশ্ব ধর্ম সম্মেলনের মূল কথা ছিল। শুধু তাই নয়, স্বামীজি শুধু তাই নয়, অন্য ধর্মের প্রতিনিধিরাও তার নিজের নিজের ধর্মের জয়গান গাচ্ছিলেন। কিন্তু স্বামী বিবেকানন্দ তিনি যখন বলতে উঠলেন, তিনি কিন্তু হিন্দু ধর্মের জয়গানের কথা বলেননি। তিনি বললেন, I am proud to belong to a religion which has taught the world both tolerance and universal acceptance. We believe not only in universal toleration but accept all religions as true. I am proud to belong to a nation which has sheltered the persecuted and the refugees of all religions and all nations of the earth. আমি সেই ধর্মের ধর্মাবলম্বী বলে গর্ববোধ করি, যে ধর্ম বিশ্ব জগৎকে শিখিয়েছে পরধর্ম সহিষ্ণুতা ও সর্বজনীন গ্রহিষ্ণুতার আদর্শ। আমরা শুধু
সব ধর্মকে স্বীকারই করি না, আমরা সব ধর্মকে সত্য বলে স্বীকার করি এবং আমরা সেই ধর্মাবলম্বী বলে গর্ব অনুভব করি যারা সব জাতির সব ধর্মের নিপীড়িত বঞ্চিত মানুষকে চিরকাল আশ্রয় দিয়ে এসেছে। আমি সেই ধর্মের বলে গৌরব বোধ করি যে ধর্মের পবিত্র সংস্কৃত ভাষায় ইংরাজি এক্সক্লুশন শব্দের কোনো অনুবাদ করা যায় না, অর্থাৎ আমরা সবাইকে গ্রহণই করি, বর্জন বলতে আমাদের মধ্যে কিছুই নেই। নিমেষের মধ্যেই শিকাগো ধর্মসভায় সেই যে আর্ট ইনস্টিটিউটের কলম্বাস হলে যারা ছিলেন আবার নিমেষের মধ্যে হাততালি দিয়ে ফেটে পড়ল এবং সেই আমেরিকার সব তাবৎ যে সংবাদপত্র, আমেরিকার নিউ ইয়র্ক টাইমস সেদিন লিখতে বাধ্য হলো যে এই ধর্মসভার শ্রেষ্ঠ ব্যক্তি স্বামী বিবেকানন্দ, এ বিষয়ে কোনো সংশয় নেই এবং এরপর থেকে ওই প্রাজ্ঞ দেশে কোনো ধর্মপ্রচারক পাঠানোর কোনোই দরকার নেই। দ্য ডেইলি হেরাল্ড নিউজ পেপার বললেন যে তখন স্বামীজির এমনই ক্রেজ যে সেই সময় যদি কোনো সম্মেলন হয় সেই সম্মেলনের শেষ বক্তা স্বামীজি, কারণ অডিয়েন্সকে স্বামীজির নাম ধরে আটকিয়ে রাখা হতো। কিন্তু স্বামীজির কিন্তু এই প্রশংসায় তার মাথা কিন্তু টলেনি, তার মন পড়েছিল তার সেই নিরন্ন সেই ভারতবাসীর দিকে, সে দরিদ্র ভারতবাসীর দিকে। তাই শিকাগো ধর্মসভায় সেই বিশেষ দিনে যখন রাতের বেলায় স্বামীজিকে সেই নরম বিছানায় শোয়ার ব্যবস্থা করা হলো, রাতের বেলা স্বামীজি বিছনা থেকে উঠে পড়লেন। বিছনা তার কাছে মনে হচ্ছিল, সেই তুলতুলে বিছনা তার কাছে মনে হচ্ছিল যেন কাটা। তার মনে বিচ্ছিল শুধুই দেশবাসীর কথা, নিরন্ন ভারতবাসীর কথা, যাদের হাতে শিক্ষা তুলে দিতে হবে, মুখে ভাত দিতে হবে। আসলে শ্রীরামকৃষ্ণের আলোকদূতিতে সেদিন বিবেকানন্দ যা বললেন সেই সর্বধর্ম সমন্বয়েরই কথা। তিনি বললেন বিশ্ব ভ্রাতৃত্ব এবং বিশ্বপ্রেমেরই কথা। এবং স্বামীজির সেই বক্তৃতার পর সেই পিছিয়ে পড়া প্রধানত ভারতবাসীকে সবাই চিনল। ভারতের আধ্যাত্মিকতার যে বিজয় পতাকা বিশ্বের দরবারে আবার উত্তোলন করল স্বামীজি। এবং স্বামীজি যে কথা বলেছিলেন, ভারত আবার জাগবে সেই জড়তার শক্তিতে নয়, চৈতন্যের শক্তিতে, বিনাশের বিজয় পতাকা নিয়ে নয়, শান্তি ও মৈত্রীর পতাকা নিয়ে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ যখন সেই কাশীপুর উদ্যানবাটিতে শেষের দিকে স্বামীজিকে, তার শেষের দিকেরও আগে স্বামীজিকে যখন বলছিলেন তুই কি হতে চাস, স্বামীজি বলেছিলেন আমি সুখদেবের মতো ধ্যান করতে চাই এবং যখন কিছু খিদে পাবে উপরে উঠে কিছু খেয়ে আবার সেই সমাধিতে চলে যায়। তখন ঠাকুর বলেছিল, ছি নরেন, তুই এত বড় আধার, তুই কিনা মানুষের মুক্তির কথা ভাববি, তুই নিজের মুক্তির কথা ভাবছিস। তুই হবি এক বিশাল বটবৃক্ষ, তোর ছায় হাজার হাজার মানুষ মুক্তির পথ পাবে। তাই ঠাকুর চলে যাওয়ার কয়েকদিন আগে স্বামীজিকে ছুঁয়ে বললেন, নরেন, আজ আমি সর্বস্ব দিয়ে ফকির হয়ে গেলাম, এই শক্তি দিয়ে তুই জগতের একদিন প্রভূত উন্নতি করবি। তাই নরেন বলেছিল, একদিন যদি দিন পাই তাহলে আমি মানুষের জন্য করব। সেই দিন আসলো সেদিনকে। ঠাকুর নরেনকে বলেছিল তুই লোকশিক্ষা দিবি। নরেন বলেছিল আমি ওসব দিতে পারবো না। তখন নরেন বলেছিল ওইসব লোকশিক্ষা টিক্ষা আমি দিতে পারবো না। তখন ঠাকুর বলেছিল তুই কেন, তুই তোর ঘাট দেবে, মা তোকে ঘাট ধরিয়ে করাবেন। তাই মা তাকে ঘাট ধরিয়ে করাবেন। ভগবান শ্রীরামকৃষ্ণ আর ভগবান শ্রীরামকৃষ্ণের সেই যে কার্যকলাপ তাই বাস্তবায়িত হল স্বামী বিবেকানন্দের মাধ্যমে। তাই আজ সেই বিশেষ দিন স্বামী বিবেকানন্দকে স্মরণ করছি এবং সেই সময় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্মসভার মহাসম্মেলনের সেই জয়যাত্রার পর স্বামী বিবেকানন্দকে উদ্দেশ্য করে যে একটি কবিতা লিখেছিলেন, হে কাণ্ডারি
তব প্রিয় দেশে ফিরে এলো উদ্দীপনা আপনার, লুপ্ত প্রায় যথার্থ মর্যাদা, অতীত গৌরববোধ, অনন্তের সম্পদ বারদা। ধর্মের নিশানা ওরে পুনর্বার, দেশমন্তে তব জয়ধ্বনি, নবযুগ স্রষ্টা তুমি, বারংবার তোমারে প্রণতি। তাই আজকের এই বিশেষ দিনে গঙ্গা জলে গঙ্গা পুজো করলাম। প্রণাম জানাই বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দে এবং প্রণাম জানাই আমাদের সকলের হৃদয় সম্রাট ভগবান শ্রীরামকৃষ্ণ এবং মা শারদাকে। উপস্থিত সবাইকে আমার অন্তরের শ্রদ্ধা এবং প্রণাম। শুভরাত্রি, নমস্কার। তো আমি একটা স্বামীজির গান করে রামকৃষ্ণ স্বর্ণামটা করছি।